Hello everyone, I'm Irfan Habib, currently a second year MBBS student from AIMS Bhubaneswar. I cleared my NEET in 2022 with All India rank 594 underscore 685. আমরা চ্যাপ্টার নাম্বার 13, that is উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ বা পরিস্ফুরণের চ্যাপ্টারে অলরেডি পড়েছি যে উদ্ভিদ কিভাবে বৃদ্ধি এবং তার পরিস্ফুরণ সম্পন্ন করে। তবে আমরা এর থেকে এটাও জেনেছি যে উদ্ভিদের বৃদ্ধি এবং পরিস্ফুরণের জন্য কিছু ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক অর্থাৎ কিছু অভ্যন্তরীণ এবং কিছু বাহ্যিক ফ্যাক্টর রয়েছে যেগুলি কন্ট্রোল করে। তো সেই অভ্যন্তরীণ ফ্যাক্টরগুলি হচ্ছে, যেমন অভ্যন্তরীণ ফ্যাক্টর দু প্রকারের হতে পারে, আমরা এখানে দেখেছি। এই যে এক second। অভ্যন্তরীণ ফ্যাক্টর গুলো হতে পারে এইদার জেনেটিক অর্থাৎ জিনগত কারণে, অর্থাৎ জিনের মধ্যে কোন রকম জিনের মধ্যে সেই ফ্যাক্টরটা যদি জিন বলতে পারি রেগুলেটরি কোনো সিকোয়েন্স বা প্রমোটার কোনো সিকোয়েন্স, তাহলে সেগুলো জিনগত, যেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার। আর কিছু হচ্ছে ইন্টারসেলুলার অর্থাৎ আন্তঃকোষীয়, অর্থাৎ একটাই কোষ থেকে খরিত হয়ে অন্য কোষে হয়তো কাজ করছে সেটি, বা একগুচ্ছ কোষ দিয়ে খরিত হয়ে অন্য আরেক প্রকার কোষের উপর কাজ করছে বা নিজেদের উপরই কাজ করছে। তো এইটা হচ্ছে আন্তঃকোষীয়। সেগুলি হচ্ছে এই আন্তঃকোষীয় ফ্যাক্টরগুলি মধ্যেই পড়ে প্লান্ট গ্রোথ রেগুলেটরস। প্লান্ট গ্রোথ রেগুলেটরস অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক। উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক এরা এই উদ্ভিদের বিহনে, তাহলে এই উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক গুলি কি? এরা আমরা বলতে পারি এরা হচ্ছে ইন্টারসেলুলার গ্রোথ রেগুলেটিং ইন্ট্রিনসিক। প্লান্ট গ্রোথ রেগুলেটর গুলি বা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক গুলি এরা সাধারণত ছোট এবং খুবই সরল প্রকারের যৌগ হয়, কিন্তু এদের কেমিক্যাল কম্পোজিশন বা রাসায়নিক যে উপাদান সেটা বিভিন্ন ভাবে ভ্যারি করতে পারে। যেমন কিছু রয়েছে উদ্ভিদের কিছু নিয়ন্ত্রক রয়েছে, রাসায়নিক কিছু বৃদ্ধি নিয়ন্ত্রক যেগুলি ইন্ডোর কম্পাউন্ড, ইন্ডোর যৌগ তৈরি, ইন্ডোর 3 অ্যাসিটিক অ্যাসিড। কিছু রয়েছে অ্যাডিনিন, নাইট্রোজেন, তাই তো, বেশ। তো সেই নাইট্রোজেন জাতীয় ক্ষারের ডেরিভেটিভ, একটা উদাহরণ হচ্ছে N6 অ্যামিন পিউরিন, কার এটি অপর নাম কাইনেটিন, আমরা পড়বো। এছাড়াও রয়েছে ক্যারোটিনয়েডের ডেরিভেটিভ, রয়েছে টার্পিন এবং কিছু গ্যাস যেমন ইথিলিন। তো অনেক সময় এখান থেকে কোয়েশ্চেন করে, তাই তো, এদের জিজ্ঞেস করবে যে ইন্ডোলের ডেরিভেটিভ কোনটি, বা জিজ্ঞেস করবে যে টার্পিনের ডেরিভেটিভ কোন, টার্পিন জাতীয় কোনটা, ক্যারোটিনের মতো কোনটি, ক্যারোটিনের ডেরিভেটিভ কোনটা, অ্যাডিনের ডেরিভেটিভ কোনটা, বা কোন প্লান্ট গ্রোথ রেগুলেটরটি গ্যাসীয়, তাই তো। গ্যাসীয় একটি রয়েছে, সেটা হচ্ছে ইথিলিন, C2H4, পড়েছি না, CH211CH2, এটা হচ্ছে ইথিলিন। যে প্লান্ট গ্রোথ রেগুলেটর গুলি, এদেরকে আমরা প্লান্ট গ্রোথ সাবস্টেন্সও বলে থাকি। এই যে প্লান্ট উদ্ভিদের যে বৃদ্ধি নিয়ন্ত্রক গুলি রয়েছে, আমরা এদেরকে উদ্ভিদ বৃদ্ধিকারী বস্তুও বলে থাকি। তো আবার অনেক সময় এদেরকে প্লান্ট হরমোনও বলা হয় বা ফাইটো হরমোন বলা হয়। প্লান্ট উদ্ভিদ হরমোন, মানব শরীরে যেমন বিভিন্ন হরমোন রয়েছে, বিভিন্ন গ্রন্থি থেকে খরিত হয়, সেরকমই আমরা এদের ক্ষেত্রে এই প্লান্ট গ্রোথ রেগুলেটর বা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক গুলিকেই প্লান্ট হরমোন বা উদ্ভিদ হরমোন বলে থাকি। Plant growth regulators can be broadly divided into two groups based on their function. এই উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক, যে বৃদ্ধি নিয়ন্ত্রক গুলি রয়েছে সেগুলিকে আমরা দুভাগে ভাগ করতে পারি প্রধানত। কি কি সেগুলি? সেগুলি হচ্ছে, এক, যে সমস্ত বৃদ্ধি নিয়ন্ত্রক গুলি বৃদ্ধিকে সাপোর্ট করছে, তাই তো, যেগুলি সাপোর্ট করছে বৃদ্ধিকে, বা যেগুলির কারণে বৃদ্ধি হয়ে যাচ্ছে, তাই তো, সেগুলি হচ্ছে প্রমোটিং সাবস্টেন্স। আর কিছু রয়েছে যারা ইনহিবিট করবে, যারা বাধা দেবে, উদ্ভিদ বৃদ্ধি হচ্ছিল সেই বৃদ্ধিকে বাধা দেবে, তাই তো। তাহলে কিছু রয়েছে যারা প্রমোট করে, তাদেরকে আমরা বলতে পারি উদ্দীপক, তাই তো, উদ্ভিদের বৃদ্ধি উদ্দীপক, উদ্দীপক। আর কিছু রয়েছে যারা বাধা দেবে, তাহলে তাদেরকে কি বলবো? উদ্ভিদের বৃদ্ধি প্রতিরোধকারী। তাহলে এবার বলো, উদ্দীপক যেগুলি হবে সেগুলি উদ্ভিদের বৃদ্ধিকে সাধারণত আহ
লাইক উদ্ভিদ বৃদ্ধিকে সাপোর্ট করবে, উদ্ভিদ বৃদ্ধি ঘটাবে। যেমন কি কি হতে পারে উদ্ভিদের বিভিন্ন ফর্ম? এক, কোষের বিভাজন হচ্ছে, বা কোষের সম্প্রসারণ হওয়া, বা কোষের মধ্যে একটা সজ্জারীতি, তারা নির্দিষ্ট সজ্জারীতি মেনটেন করে রাখা। ট্রপিক গ্রোথ বা বলতে পারে দ্বিগৃহীত বৃদ্ধি, তাই তো। ফ্লাওয়ারিং বা পুষ্পগম, ফ্রুটিং বা ফলের উৎপাদন, সিড ফরমেশন বীজের উৎপাদন, এই সমস্ত জিনিসগুলি কারণ হচ্ছে সব বৃদ্ধি উদ্দীপক গুলির মাধ্যমে এগুলি হয়ে থাকে। তাদেরকে বলা হয় প্ল্যান্ট গ্রোথ প্রমোটার্স বা উদ্ভিদ বৃদ্ধি উদ্দীপক। উদাহরণ কারা কারা রয়েছে? অক্সিন, ইন্ডোলের ডেরিভেটিভ, তাই তো, ইন্ডোল জাতীয় পদার্থ। জিববেরেলিন, যেটা হচ্ছে GA3 অ্যাসকর্বিক অ্যাসিড ডিরেক্টরি। সাইটোকাইনিন বা কাইনিন কারা বলেছিলাম? এটা বলেছিলাম ক্যারোটিন জাতীয়, রাইট? সরি, অ্যাডিনিন জাতীয়। এবার আর দ্বিতীয় কোনো কথা বললাম, যারা বৃদ্ধিকে সাপোর্ট করছে না, যারা বৃদ্ধিতে বাধা দিচ্ছে, তো বৃদ্ধি প্রতিরোধকারী। বৃদ্ধি প্রতিরোধকারী কি কি হতে পারে? বৃদ্ধি প্রতিরোধকারী যেগুলি রয়েছে সেগুলি কোন কাজে সাহায্য করে? সেগুলি সাহায্য করে বিভিন্ন রকম স্ট্রেস বা বিভিন্ন রকম ক্ষত বা পীড়নের প্রতি সাড়া দেওয়া। যেমন মনে করো কোনো একটা জীবজ কারণে, বায়োটিক অ্যানাবায়োটিক কেন বলছি, মনে করো কখনো একটা শরীরের মধ্যেই কোনো একটা মেটাবলিক কন্ডিশন এরকম এসছে, তাই তো, সে কারণে একটা ক্ষত সৃষ্টি হয়েছে বা পীড়নের সৃষ্টি হয়েছে। আর এরকম হতে পারে বাইরে বাহ্যিক কারণে, হয়তো বাইরে সূর্যালোক অত্যাধিক হয়ে গেছে, বা জলের কমই, এই সমস্ত স্ট্রেস বা এই সমস্ত পীড়ন, রাইট? এই সমস্ত ক্ষত বা পীড়নে সাড়া দেওয়ার জন্য উদ্ভিদে দ্বিতীয় প্রকারের বৃদ্ধি নিয়ন্ত্রকগুলি থাকে, ঠিক আছে। এবং এরা কিসে সাহায্য করে? এরা সাহায্য করে, যেমন মনে করো খুব যদি একটা প্রতিকূল পরিবেশ চলে আসে, উদ্ভিদ কি চেষ্টা করবে? উদ্ভিদ চেষ্টা করবে নিজেকে সুপ্তাবস্থায় রাখার, তাই তো। সুপ্তাবস্থায় রাখা মানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি গুলো বা যে সমস্ত কার্য সমস্ত সম্পন্ন করছিল সেই সমস্ত কার্যগুলিকে থামিয়ে দেওয়া। তো এই সুপ্তাবস্থা বা মোচনের মতো কাজগুলিতে তখন সাহায্য করে এই উদ্ভিদের সেই নিয়ন্ত্রকগুলি, যেগুলি প্রতিরোধে সাহায্য করে। তো এদেরকে আমরা বলি ইনহিবিটার্স বা বৃদ্ধি প্রতিরোধকারী। উদাহরণ আসছে একমাত্র অ্যাসকর্বিক অ্যাসিডই, সরি, অ্যাবসাইসিক অ্যাসিডই হচ্ছে এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এছাড়া সবার লাস্টে বলেছিলাম যে একটা গ্যাসীয় বৃদ্ধি নিয়ন্ত্রক রয়েছে, যেটির নাম হচ্ছে ইথিলিন। ইথিলিন না নিয়ন্ত্রক, আবার তুমি প্রতিরোধকারীও বলতে পারো না, বৃদ্ধিকারী উদ্দীপকও বলতে পারি না, ঠিক আছে। এরা দুটোতেই সাপোর্ট করে। এদের কিছু ফাংশন রয়েছে, উদ্দীপনা দেয়, মানে উদ্দীপক হিসেবে কাজ করে, কিছু সময় আবার এরা প্রতিরোধকারী হিসেবে কাজ করে, ঠিক আছে। তো কিন্তু যদি ব্রডলি দেখতে যাই যে মুখ্যত কি হিসেবে কাজ করে, তাহলে মুখ্যত এরা বৃদ্ধি রোধক হিসেবেই কাজ করে বা বৃদ্ধি প্রতিরোধকারী হিসেবেই কাজ করে। এবার এখানে প্লান্ট গ্রোথ রেগুলেটর বৃদ্ধি নিয়ন্ত্রক সম্পর্কে একটা বেসিক আইডিয়া চলে গেল, নামগুলি কি কি এবং তাদের ওভারঅল একটা ফাংশন আইডিয়া চলে এসেছে। এবার জানি যে কিভাবে বৃদ্ধি নিয়ন্ত্রকগুলি আবিষ্কার হলো। তো সব থেকে ইন্টারেস্টিং জিনিস এখানে যেটা, সেটা হচ্ছে যে পাঁচটি যে মুখ্য আর পিজিআরই বলবো শর্ট ফর্ম এখানে, ঠিক আছে, প্লান্ট গ্রোথ রেগুলেটর বা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক। তো এই পাঁচটি বৃদ্ধি নিয়ন্ত্রক কি, সবগুলি আবিষ্কার হয়েছে কোনো না কোনো অ্যাক্সিডেন্টের কারণে, আকস্মিক ভাবে, কেউ কোনো ইন্টেনশনালি তৈরি করেনি। কিভাবে হয়েছে দেখো, প্রথম এই সমস্ত কিছু শুরু হয়েছিল, সূত্রপাত হয়েছে চার্লস ডারউইন এবং তার ছেলে ফ্রান্সিস ডারউইন, যখন তারা কি করছিলেন, ঘাস জাতীয় উদ্ভিদ যেগুলি রয়েছে, ক্যানারি ঘাস, তাদের ভ্রূণমূল, কোলেপ্টাইল যেটাকে বলে ভ্রূণমূল, ভ্রূণের যে মূলটি থাকে এরকম, এই তো ভ্রূণমূল, তারা কি করলেন সেই ভ্রূণ মূল নয়, ভ্রূণ মুকুল আবরণী, তাই তো, কোলেওপ্টাইল, পড়েছি না, কোলেওপ্টাইল এন্ড কোলেরাইজা। কোলেরাইজা হচ্ছে ভ্রূণ মূল আবরণী, আর এটা হচ্ছে মুকুল আবরণী। তো যখন তারা ভ্রূণ মুকুল আবরণী দেখলেন ঘাস জাতীয় উদ্ভিদের, মানে লক্ষ্য করলেন, তারা দেখলেন যে একটা ইউনিল্যাটারাল ইলুমিনেশন বা একটি যদি
আর একপার্শ্বীয় আলোকপাত যদি দেওয়া যায়, তাই তো একপার্শ্বীয় আলোক দিলে তারা কি করে, সাড়া দেয়, উদ্ভিদ সেদিকে সাড়া দেয়। সাড়া কিভাবে দেয়, না উদ্ভিদ সেই আলোর উৎসের দিকে নিজের বৃদ্ধি ঘটায়। সাপোজ এখানে একটা কোলেপ্টাইল রয়েছে, এদিক থেকে যদি সানলাইট আসে, তো এই কি করবে, ধীরে ধীরে এর দিকে বৃদ্ধি হয়। এটা দেখতে পারো, এই যে সানলাইট পড়ছে কিভাবে গ্রোথ হয়েছে। তো এবার কিন্তু তারা কি করলেন, তারা শুধু একটা মাত্র এই শুধু গবেষণা একটা মাত্র দেখলেন যে শুধু আলো ফেলছি সেদিকে গ্রোথ করছে। তারপরে তারা দেখলেন যে না, আরো যেমন কি করলেন, তারা হচ্ছে টিপটা বা যে শীর্ষস্থানটি রয়েছে সেটিকে কেটে দিলেন। তো কেটে দিয়ে সেটাকে ক্যাপিং করে দিলেন, মানে সেটাকে ঢেকে দিলেন। ঢেকে দিয়ে বিভিন্ন যতগুলি পসিবিলিটি হওয়া সম্ভব সেগুলি করে দেখলেন। তারা দেখলেন যে অবশেষে তারা যে সিদ্ধান্ত উপনীত হলেন সেটা হলো যে ভ্রূণমুকুল আবরণী যে শীর্ষ ভাগটি রয়েছে, কোলেপ্টারের যে একদম টিপ পার্টটা রয়েছে বা শীর্ষ ভাগটা রয়েছে, সেটি হচ্ছে সেই স্থান থেকেই কিছু একটা প্রভাবক খরিত হয়। তাই তো, সেখান থেকে কিছু একটা প্রভাবক, এখান থেকে একটি প্রভাবক আসে, যেটি পুরো সেই মুকুল আবরণীর বেন্ডিং বা বেঁকে যাওয়ার কারণ। কিন্তু কি সেটা তারা সেখান থেকে আলাদা করতে পারেনি বা তারা সেটাকে আইডেন্টিফাই করতে পারেনি। পরবর্তীতে এফ ডাব্লিউ ওয়েন্ট তিনি প্রথম অক্সিনকে মুকুল আবরণীর শীর্ষ দেশ থেকে নিষ্কাশন করেছিলেন। তাহলে এটা হলো প্রথম প্লান্ট গ্রোথ রেগুলেটর বা প্রথম বৃদ্ধি নিয়ন্ত্রক, যেটা অ্যাক্সিডেন্টাল এসে হলো। তারা সানলাইটের মাধ্যমে তারা অন্য জিনিসগুলো অবজার্ভ করছিলেন। হঠাৎ তারা দেখলেন যে মুকুল আবরণী করে যেদিকে আলো আছে সেদিকে মুভ করে যাচ্ছে। এবার যখন টিপটা কেটে দিলেন তখন সেটা হচ্ছে না, তাই তো। হুম। তারপরে বেকানে বেকানে একটি ডিজিজ, তাই বেকানে একটি এমন রোগ, সেই রোগটি কেন হয়, বেকানের রোগ কার হয় প্রথমে জানো। বেকানের রোগ হয় ধানের যে চারা গাছ গুলি রয়েছে, ঠিক আছে, রাইস সিডলিং, ধানের একদম চারা গাছগুলিতে দেখা যায় যে বেকানে একটা রোগ হয়, বেকানে বা ফুলিশ সিডিং বলে এই রোগটাকে। কেন হয় এটা, একটা ছত্রাকের কারণে, সেই ছত্রাক রোগ সৃষ্টিকারী ছত্রাক, যার নাম জুবেরেলা ফুজিকোরাই। এবার কুরোসা 1926-এ তিনি যখন এই রোগটি নিয়ে গবেষণা করছিলেন, তিনি দেখলেন যে যদি আমরা এই ছত্রাকটি থেকে, হ্যাঁ, এই ছত্রাকটি থেকে যদি নির্বীজিত কোনো পরিশুদ্ধ একটা রস নির্বাচন করি এবং সেটাকে যদি একটা ভালো বা একটা সুস্থ ধান গাছের চারার উপর ফেলা হয়, তো তার মধ্যেও এই রোগটি লক্ষ্য করে। আচ্ছা, একে ফুলি সিডলিং কেন বলি জানো, কারণ এতে কি হয় না, এতে গাছগুলি খুবই বৃদ্ধি পেয়ে যায়, অতিরিক্ত বৃদ্ধি পায়। অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার কারণে এরা হাওয়ায় আসাতে মরে যায়। তা হাওয়ায় আসাতে যদি মরে যায়, তাহলে ঠিকঠাক অ্যাডিকুয়েট আলো পাবে না। অ্যাডিকুয়েট আলো না পাওয়ার কারণে পরে এরা সাদা স্তম্ভ ঠিকভাবে করতে পারে না, তাহলে এদের কি বলো, প্রোডাক্টিভিটি যেটা সেটা কমে গেল। তো যেহেতু এত লম্বা হওয়ার কারণেও কাজে তো কোনো দিচ্ছে না, এটাকে ফুলি সিডলিং বলে। দেখে মনে হচ্ছে না খুব ভালো, আমার চারা গাছ হয়তো ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু বাস্তবে এটা ক্ষতি হয়েছে, এই জন্য কি বলে ফুলি সিডলিং। তো তিনি প্রথম দেখলেন যে না, এই থেকে যদি পরিশুদ্ধ একটা রস বের করা না যায় এই ছত্রাক থেকে, জিব্রেলা ভুজিকরা থেকে, তাহলে সেটা একটা সুস্থ চারা গাছের মধ্যে এই রোগটি সৃষ্টি করতে পারে। তো এই যে অ্যাক্টিভ সাবস্টেন্সটা তিনি এর নাম দিলেন, যার কারণে এটা হচ্ছে এই পরিশুদ্ধ রসটা, তিনি নাম দিলেন কি, তিনি এর নাম দিলেন, পরবর্তীকালে জিব্রেলা থেকেই নামটা এসেছে, সেটা হচ্ছে জিব্রেলিক অ্যাসিড। ওকে, নেক্সট, তাহলে দ্বিতীয় বিজিআর হয়ে গেল জিব্রেলিন। তৃতীয় বিজিআরটি কিভাবে আবিষ্কার হচ্ছে দেখো, স্কুক এবং তার সহকর্মীরা লক্ষ্য করলেন যে সাপোজ আমি তামাক গাছ নিলাম, এই যে পর্ব মধ্যগুলি রয়েছে, তামাক গাছের পর্ব মধ্য থেকে, ঠিক আছে, পর্ব মধ্যে টুকরো থেকে যদি একটা কেলাস নেওয়া যায়, কেলাস মানে কি, কেলাস হচ্ছে অবিভেদিত কোষ, যে কোষগুলি বিভাজন হয়নি, এরকম একটা অবিভেদিত কোষের একটা গুচ্ছ, সেটাকে বলি কেলাস। কেলাসটি তিনি দেখলেন যে কেলাসটি তখনই বৃদ্ধি পায়, তখনই এর বৃদ্ধি ঘটে যখন কি দেওয়া হয়, এখানে পরিপোষক মাধ্যমে তুমি কি কি দিচ্ছ, অক্সিন দিচ্ছ, এবং এর শুধু অক্সিজেন দিলে এর বৃদ্ধি হচ্ছে না, অক্সিজেনের সাথে আরেকটি জিনিস জরুরি। সেটা কি, সেটা হতে পারে এইদার
কোন একটা ভাস্কুলার টিস্যু বা সংবহন করার কোন একটা সংবহন করার নির্যাস, বা হতে পারে নারকেলের দুধ, কোকোনাট মিল্ক যেটা বলে, ইস্টের নির্যাস, বা ডিএনএ। শুধু অক্সিজেন দিলেই বৃদ্ধি হচ্ছে না, এগুলিও দরকার অক্সিজেনের সাথে পরিবেশের মাধ্যমে, তবেই বৃদ্ধি হচ্ছে সেই কেলাসটি। তো মিলার পরবর্তীতে আইডেন্টিফাই করলেন, মিলার পরবর্তীতে শনাক্ত করলেন এবং আলাদা করলেন ক্রিস্টাল। কি করলেন তিনি? কি কেলাসিত এবং কি শনাক্ত করলেন তিনি? তিনি দেখলেন যে এই কেলাস মানে কি অবিভাজিত কোষগুচ্ছগুলি তখনই বৃদ্ধি পায়, মানে এদের মধ্যে কোষ বিভাজন তখনই হয় যখন একটি উদ্দীপক বস্তু, একটা সক্রিয় উদ্দীপক বস্তু, সেটি হচ্ছে সাইটোকাইনেসিসে সাহায্য করে। সেটির নাম তাহলে কি সাইটোকাইনেসিসে সাহায্য করে, তাই এর নাম আমরা দিই পরবর্তীতে কাইনেটিন। কাইনেটিন মানে কি? কাইনেসিস মানে বিভাজন করা, তো যারা বিভাজনে সাহায্য করছে তাই এর নাম দেওয়া হয়েছিল কাইনেটিন। ওকে, তাহলে এটা হচ্ছে তৃতীয় পিজিআরটি আবিষ্কার হয়ে গেল। পরবর্তীতে 1960-তে তিনটে স্বাধীন গবেষণা চলছিল, এবং তিনটিতেই এই জিনিসটি প্রুফ হয় যে, এবং তারা তিনটি আলাদা আলাদা গবেষণায় তিনটি আলাদা আলাদা রকমের ভিন্ন ভিন্ন ধরনের প্রতিরোধক আবিষ্কার হয়। কি সেই প্রতিরোধকগুলি? ইনহিবিটর বি, প্রতিরোধক বি, অ্যাবসিসিন 2, অ্যাবসিসিন 2 অ্যান্ড ডরমিন। এদেরকে বিশুদ্ধীকরণ করে এবং তারা এদের রাসায়নিক বৈশিষ্ট্যকরণ করেছিলেন তিনটি আলাদা আলাদা গবেষণার মাধ্যমে। এবং সবগুলিকে পরবর্তীতে দেখা যায় যে এদের সবারই তোমার রাসায়নিক বৈশিষ্ট্য আলাদা আলাদা ব্যাখ্যা করেছে, কিন্তু সবারই রাসায়নিক ভাবে এরা সবাই অভিন্ন বা সবাই একই রকম। তো এই পরবর্তীতে এই রাসায়নিকগুলির নাম কি দেওয়া হয়? পরবর্তীতে এদের সবাইকে একসঙ্গে নাম দেওয়া হয় অ্যাসকর্বিক অ্যাসিড বলে, সরি অ্যাবসিসিক অ্যাসিড বলে, ABA। এইচ ইস কাজিনস, এইচ দুটো হাইড্রোজেন আসছে না, এখান থেকে মনে রাখতে পারে যে ইথিলিন আবিষ্কার করেছিলেন এরা, C2H4। ঠিক আছে, তো CH2 এরকম বন্ড, CH2 না, H2 এরকম রাখতে পারে। এইচ কাজিন তারা সুনিশ্চিত করেছিলেন যে পাকা কমলা লেবু থেকে একটি উদ্বায়ী পদার্থ নির্গত হয়। আমি যদি একটা কোন ধরনের জায়গায় পাকা একটা কমলা লেবু রেখে দিই, তো সেই পাকা কমলা লেবুটি থেকে কিছু একটি উদ্বায়ী পদার্থ খরিত হয়, যেটি পাশাপাশি উপস্থিত ভালো ফলগুলিকে বা কাঁচা ফলগুলিকেও, যেমন তারা কি দেখেছিলেন? তারা দেখেছিলেন যে কিছু একদম পাকেনি, এরকম একদম কাঁচা টাইপের কলা রেখে দেওয়া হয়েছিল, অপক্ষ কলা। সেই কলাগুলিও পেকে গেছে যখন একটি পাকা কমলা লেবু, আমরা বলি না যে হ্যাঁ কোন একটা পচা জিনিসের পাশে রাখলে সেগুলিও পচে যায়, ঠিক আছে, তো লাইক দ্যাট। তো তারা এটাই দেখলেন যে যে একটি পাকা কমলা লেবুর পাশে যখন অপক্ষ কিছু কলা রেখে দেওয়া হয়েছিল, সেগুলিও পাকতে শুরু করে দিয়েছিল। এই উদ্বায়ী পদার্থটি পরবর্তীতে তারা নাম দেন গ্যাসীয় পিজিআর, এবং তারা দেখলেন যে উদ্বায়ী পদার্থটি একটি গ্যাসীয় উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক। তার নাম পরে সেটিকে তারা শনাক্ত করলেন কি হিসেবে, যে সেটি হচ্ছে ইথিলিন। ইথিলিন। Okay? চলো এবার এক এক করে আমরা 5টি যে পিজিআর আবিষ্কার করলাম, ঠিক আছে, তিনটি তার মধ্যে তিনটি উদ্ভিদের বৃদ্ধি উদ্দীপক, সেগুলি হচ্ছে অক্সিন, জিব্বারেলিন, কাইনেটিন। একটি পুরোপুরি ভাবে প্রতিরোধক রয়েছে, সেটি হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, এবং একটি রয়েছে যেটা দুটোই কাজ রয়েছে, তবে প্রধানত প্রতিরোধক অর্থাৎ উদ্দীপক প্রতিরোধক দুটো ভাবে কাজ করতে পারে, তবে মুখ্যভাবে প্রতিরোধক সেটি হচ্ছে ইথিলিন, একটি গ্যাসীয় পিজিআর। চলো প্রথম আসছি অক্সিন। অক্সিন কথাটি আসছে গ্রিক শব্দ অক্সেন থেকে, যার অর্থাৎ গ্রো বা বৃদ্ধি পাওয়া। এটিকে শনাক্তকরণ বা সমস্ত কিছু তো ডারউইন এবং ফ্রান্সিস ডারউইন তারা নিয়ে ব্যাখ্যা করেছিলেন, তবে সর্বপ্রথম এটিকে নিষ্কাশন করতে করা হয়েছিল হিউম্যান ইউরিন, মানব মূত্র থেকে। বললাম আমাদের শরীরে কি করে এলো অক্সিন? আমরা যখন কোনো একটা উদ্ভিদ বা কোনো একটি প্লান্ট, যে সমস্ত আমরা খাই, আমরা গাছ পাতা, তাই তো, ফল
ফুল অনেক কিছু খেয়ে থাকে, রাইট? তো সেই পাতা টাতা গুলির মধ্যে, বা যেহেতু উদ্ভিদ খায়, এবং এই অক্সিজেন গুলি আমাদের শরীরে বিপাক হয় না, তাই এরা আমাদের মূত্রের মধ্যে বেরিয়ে দেয়, ওই জন্য হিউম্যান ইউরিনে পাওয়া যায় অক্সিজেনকে। ঠিক আছে। অক্সিনের অক্সিন এই নামটা কাদেরকে দেওয়া হয়েছে? অক্সিন নাম বলেছিলাম ইন্ডোল জাতীয় কিছু যৌগ। তো সেই ইন্ডোল জাতীয় যৌগগুলি কি কি? সেগুলি হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এবং অন্য কিছু প্রাকৃতিক এবং কৃত্রিম যৌগ, কৃত্রিম সংশ্লেষিত যৌগ, যাদের নির্দিষ্ট বৃদ্ধি নিয়ন্ত্রক ক্ষমতা রয়েছে। এবার সাধারণত এদের কোথায় এই যৌগগুলি সাধারণত কোথায় উৎপন্ন হয়? না, এই যৌগগুলো উৎপন্ন হয় কাণ্ড বা মূলের একদম যে অগ্রভাগের বর্ধনশীল অঞ্চলগুলি রয়েছে, সেখান থেকে সাধারণত এরা উৎপন্ন। অক্সিন যেমন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এবার দেখো এরা উৎপন্ন হচ্ছে কাণ্ড বা মূলের অগ্রভাগে, রাইট, একদম এই পার্টগুলিতে, এই পার্টগুলিতে। এবং সেখান থেকে উৎপন্ন হওয়ার পর এরা কি করে? এরা এখানে থাকে না, এরা চলে যায় এদের সাইট অফ অ্যাকশন, এদের যে অংশে এরা কাজ করবে, তাই তো সেখান থেকে এরা যেখানে ক্রিয়াস্থান সেখানে পরিবাহিত হয়, ক্রিয়াস্থানে গিয়ে সেখানে তারপরে সেল ডিভিশন করায়, ফলে এদের গ্রোথ হয়। তো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা ইন্ডোল বিউটারিক অ্যাসিড, আইবিএ, এদের মতো কিছু অক্সিজেন রয়েছে যেগুলিকে আমরা উদ্ভিদের কোথেকে আবিষ্কার করেছি? উদ্ভিদ থেকে নিষ্কাশন করেছি। এছাড়াও ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, NaA2,4-D, এগুলো হচ্ছে কিছু কৃত্রিম ভাবে সংশ্লেষিত অক্সিন। তো সমস্ত অক্সিন গুলিকে বর্তমানে এগ্রিকালচার এবং হর্টিকালচার প্র্যাকটিস, এগ্রিকালচার এবং হর্টিকালচারের মধ্যে পার্থক্য কি? এগ্রিকালচার হচ্ছে কৃষি ক্ষেত্র, যেখানে আমরা চাষবাস করে থাকি, রাইট? আর হর্টিকালচার হচ্ছে উদ্যান পালন, ফুল, এই সমস্ত কিছু চাষ করা। ঠিক আছে, বাগান যেটাকে বলি। তাহলে কাজ কি অক্সিনের? অক্সিনের কাজ হচ্ছে, অক্সিনের প্রথম যেগুলি প্রধান প্রধান যে কাজগুলি দেখা গেছে, সেগুলি হচ্ছে এরা কি করে? এরা, সাপোজ আমি একটা একটা কাটা কাণ্ড রেখে দিয়েছি, কর্তিত একটা কাণ্ড রেখে দিয়েছি, সেই কাণ্ডটাকে যদি আমি কোথাও পুঁতে দিই, তাহলে সেখান থেকে আমরা জানি সেখান থেকে মূল বেরোবে, তাই তো? প্রথম থেকে সেখান থেকে কিছু মূল রুট রিলিজ হয়। তো সেই কর্তিত কাণ্ড থেকে মূলের সৃষ্টি করতে কারা সাহায্য করে? অক্সিন। এবং এই জন্য এদেরকে বিভিন্ন রকম উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে এদেরকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে। অক্সিন পুষ্প প্রস্ফুটনে ত্বরান্বিত করে, কাদের ক্ষেত্রে? পাইনঅ্যাপেলের মধ্যে, পাইনঅ্যাপেলে ফ্লাওয়ারিং প্রমোট করে। ওকে। এবং ফল এবং পাতা, যেগুলি সাধারণত অকাল মোচন হয়ে যায়, তো বিভিন্ন দশাতে এদের অকাল মোচন হয়ে যায়, কিন্তু পুরনো ও পরিণত পাতা ও ফলের মোচনে সহায়তা করে। তাহলে এদের কাজ কি? এদের কাজ হচ্ছে যে সমস্ত পাতাগুলি অকাল মোচন হয়ে যাচ্ছে, যদি সময়ের আগে এদের মোচন হয়ে যায়, তাদেরকে বাধা দেওয়া, কিন্তু যেগুলি পরিণত হয়ে গেছে সেই ফল এবং ফুলগুলির সেগুলির মোচনে সাহায্য করা। উচ্চ শ্রেণীর উদ্ভিদগুলিতে কি দেখা যায়? যে উচ্চ শ্রেণীর উদ্ভিদে এদের যে অগ্রভাগের বর্ধনশীল অগ্রস্থ মুকুল যেটা রয়েছে, যে এপিক্যাল বার্ড গুলি রয়েছে, সেগুলি, সাপোজ আমি দেখাচ্ছি, একটি মনে করো উদ্ভিদ রয়েছে, একটা কর্তিত কাণ্ডকে আমি রেখে দিয়েছি, তো সেখান থেকে প্রথমে মূল রিলিজ হলো, জানি। এবার এই বর্ধনশীল অগ্রস্থ মুকুলটি কি করে? এ এটি কাক্ষিক বা পার্শ্বীয় যে মুকুলগুলি রয়েছে, তারপর এখান থেকে কিছু মুকুল রয়েছে, আমরা এই পর্বের মধ্যে থেকে, তো সেই পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে বাধা দেয়। এবং এই ঘটনাটাকে আমরা কি বলি? অগ্রস্ত প্রকটতা বা অ্যাপিক্যাল ডোমিনেন্স। হোয়াট ডাজ ইট মিন? অগ্রস্ত প্রকটতার কথা হচ্ছে যে যখন উদ্ভিদ তার অগ্রভাগে বৃদ্ধি পাচ্ছে, সাইডে ল্যাটারাল ইয়ার বৃদ্ধি পাবে না। তুমি এই অগ্রভাগটি কেটে বাদ দিয়ে দাও, ঠিক দেখবে এই পার্শ্বীয় মুকুলগুলি বৃদ্ধি পাবে, এবং উদ্ভিদের কি হবে? উদ্ভিদের পার্শ্বীয় বৃদ্ধি হবে। তো এটিকে কোথায় ব্যবহার করা হয়? এটিকে আমরা ব্যবহার করে থাকি হেজ মেকিং, অর্থাৎ ঝাপ ঝোপ যে বলি না, ঝোপ তৈরি করতে যদি হয় কোথাও, বা চা বাগানের চা বাগান তৈরিতে এগুলিকে ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করা হয় দেখো,
আমরা জানি চা বাগানে আমরা কি চাই, চা বাগানে কি তুমি চাও এরকম হয়ে যাক? চা বাগানগুলি যে ভালো করে লক্ষ্য করো, কিছু সময় পর পর চা বাগানের এগুলো কাটা হয়, শীর্ষভাগগুলি। কেন? শীর্ষভাগগুলি এই জন্যই কাটা হয় যাতে এদের পার্শ্বীয় বৃদ্ধি বেশি বেশি করে হয়ে থাকে। কারণ যে উপরে পার্ট গুলি রয়েছে সেই চাগুলি বেশি টেস্টি নয়, ল্যাটারালি যে চাগুলি, সেগুলো ছায়ার মধ্যে যে চা বা পাতাগুলি রয়েছে সেগুলি বেশি টেস্টি, এবার সেগুলি থেকে চা উৎপন্ন করা হয়। তাই কি করা হয়, অগ্রভাগ সবসময় দেখবে চায়ের একটু বৃদ্ধি পেলে সেগুলো কেটে রাখতে হয়, যাতে এদের পার্শ্বীয় মুকুলগুলি বৃদ্ধি পায়। যত বেশি পার্শ্বীয় মুকুল বৃদ্ধি পাবে তত বেশি প্রোডাক্টিভিটি হাই হবে। ওকে, তো এপিক্যাল ডমিনেন্স দেখো, যখন একটি অগ্রস্থ মুকুল রয়েছে তখন পার্শ্বীয় মুকুলগুলির বৃদ্ধি হচ্ছেই না। এবার যখন অগ্রস্থ মুকুল থেকে আমরা কেটে বাদ দিলাম তখন দেখছি পার্শ্বীয় মুকুলগুলি কত সুন্দরভাবে বৃদ্ধি হচ্ছে। তো এই কনসেপ্টটাকে লাগানো হয় চা বাগান বা ঝোপ তৈরির ক্ষেত্রে। ঝোপ তৈরিতেও সেম, আমি অগ্রভাগ কেটে দেবো তাহলে তুমি দেখো না, বাড়ির মধ্যে বা চা বাগান টাগান গুলিতে যখন আমরা ঝোপ তৈরি করতে চাই আমরা কি করি, কিছু সময় পর শীর্ষভাগগুলি কেটে দিই, যাতে সাইড ল্যাটারালি বৃদ্ধি পায় বেশি বেশি করে এবং গাছটি সুন্দর হয়, এটা একটা ঝোপের মতো হয়। অক্সিনকে পার্থেনোকার্পিতে ব্যবহার করা হয়। পার্থেনোকার্পি কথা যাচ্ছে কি, পার্থেনোকার্পি অর্থাৎ আহ যেখানে ফার্টিলাইজেশন ছাড়াই, উইদাউট ফার্টিলাইজেশন ফ্রুট প্রোডাকশন, যেটাকে বলি পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি সাহায্য করে, উদাহরণ হচ্ছে টমেটোর মতো গাছে এদের পার্থেনোকার্পি দেখা যায়। এবং এদেরকে আমরা বিভিন্ন রকম হার্বিসাইডস, তাই তো, অর্থাৎ দ্বিবীজপত্রী যে আগাছাগুলি রয়েছে সেগুলি নির্মূল কারণে ব্যবহার করে থাকি। কিন্তু এরা মনোকটিলিডন বা একবীজপত্রীদের ক্ষেত্রে কোনো রকম প্রভাব ফেলতেই পারে না। তাহলে এদেরকে হার্বিসাইড হিসেবে ব্যবহার করলে, এদেরকে আমরা আগাছানাশক হিসেবে ব্যবহার করে থাকি, ঠিক আছে, আগাছানাশক। তবে সেই আগাছাগুলি কোন জাতীয়? ডাইকটিলিডন বা দ্বিবীজপত্রী আগাছা, দ্বিবীজপত্রী আগাছা। তাই মালিরা কি বাগানের মধ্যে আগাছা মুক্ত লন তৈরি করার জন্য অক্সিনকে ব্যবহার করে থাকে। এছাড়াও অক্সিন জাইলেমের বিভেদীকরণ এবং কোষের বিভাজনে সাহায্য করে। তো টোটাল অক্সিনে কি কি ফাংশন করলাম আমরা? আমরা পড়লাম যে এটি দায়ী হলো উদ্ভিদের মূল সৃষ্টি করতে, তাই তো, যেটি উদ্ভিদের প্রজনন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে, জাইলেমের বিভেদীকরণে সাহায্য করে, অগ্রস্ত প্রকটতা ঘটায়, পার্থেনোকার্পি এবং পাইনাপেল বা আনারসের মতো গাছগুলিতে পুষ্প পরিস্ফুটনেও সাহায্য করে। ওকে, এবার তৃতীয় টাইপের প্লান্ট গ্রোথ রেগুলেটর যেটা রয়েছে সেটি হচ্ছে জিব্বেরেলিন। জিব্বেরেলিন কি? জিব্বেরেলিন হচ্ছে একটি প্রোমোটরি বা উদ্দীপক জাতীয় পিজিআর। অর্থাৎ এটির কাজ উদ্ভিদের বিভিন্ন রকম যে বৃদ্ধি ঘটনাগুলি রয়েছে, যেমন কোষের বিভাজন, কোষের বিভেদীকরণ, সেগুলিতে সাহায্য করে। এবার জিব্বেরেলিন এখনো অব্দি প্রায় 100 থেকে বেশি জিব্বেরেলিন আবিষ্কার করা গেছে, শতাধিক জিব্বেরেলিন পাওয়া গেছে। তবে এদেরকে কি কি নাম দেওয়া হয়েছে, এদেরকে নাম এভাবে দেওয়া হয়, প্রথম যেটা আবিষ্কার হয়েছিল GA1, তারপর GA2, তারপর GA3, এভাবে। কিন্তু সব থেকে প্রথম আবিষ্কার হয়েছিল কোনটি? GA3। GA3 প্রথম আবিষ্কার হয়েছিল। তিন নাম 1 2 3 আলাদা বেসিস রয়েছে, ঠিক আছে। তো তিন, প্রথম যেটিকে আবিষ্কার করা হয়েছে এবং সব থেকে বেশি পরিমাণে আমরা যেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি বা সব থেকে বেশি যেটা নিয়ে ব্যাখ্যা অধ্যয়ন করা হয়েছে সেটা হচ্ছে GA3, বা এর অপর নাম জিব্বেরেলিক অ্যাসিড। GA3 অপর নাম জিব্বেরেলিক অ্যাসিড। আর GA1, GA2, GA3 সবগুলো মিলে হচ্ছে জিব্বেরেলিন, ঠিক আছে। সবগুলি, যতগুলি জিব্বেরেলিক রয়েছে এরা সবাই অ্যাসিডিক বা আম্লীয়। এরা কি করে? এরা উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন রকম শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এরা কি করে? এরা হচ্ছে তোমার উদ্ভিদের অক্ষের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে ক্ষমতা রয়েছে এদের কাছে। উদ্ভিদের যে দৈর্ঘ্য রয়েছে, অক্ষ বরাবর দৈর্ঘ্য, সাপোজ এটা একটা প্ল্যান্ট, তো এটা অ্যাক্সিস, রাইট? এই অ্যাক্সিসের বৃদ্ধি, অক্ষ বরাবর দৈর্ঘ্য বৃদ্ধি, এটিতে সাহায্য করা। এবং এর সঙ্গে সঙ্গে এটিকে কোথায় ব্যবহার করা হয়? গ্রেপ স্টকস, বা আমরা জানি যে আঙুরের বোটা রয়েছে, রাইট? আঙুর আঙুর যদি একসঙ্গে সবগুলি ছোট 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 বোটা হলে খুব কম বৃদ্ধি পাবে, কেজি কেজি হয়ে যাবে। এবার যদি বোটাগুলি বৃদ্ধি বৃদ্ধি হয়ে যায় তাহলে আঙুরের গুচ্ছটা দেখতে না ভালো লাগবে না, দেখতে না সুন্দর হয়ে যাবে, তাই তো। তো এই জন্য আমরা আঙুরের বোটার দৈর্ঘ্য বৃদ্ধিতে এটাকে ব্যবহার করে থাকি। জিব্বেরেলিন এছাড়াও
আপেলের মতো ফলগুলি দিয়েও বৃদ্ধিতে সাহায্য করে, এগুলি বৃদ্ধিতে সাহায্য করে এবং তার সঙ্গে সঙ্গে এর শেপ বা যে আকারটি হচ্ছে সুন্দর একটা আকার হয়। অনেক সময় জীববিজ্ঞান এই সমস্ত ফলের প্রদর্শনে ব্যবহার করা হয়। এছাড়াও এরা সেনিসেন্স বা বার্ধক্য যেটাকে বলি, সেই বার্ধক্যকে প্রলম্বিত করে। আমাদের উদ্ভিদ একটা সময় আছে যখন বার্ধক্য প্রাপ্তি করে, সেই বার্ধক্য ইয়াং রাখে উদ্ভিদকে, তাই না? উদ্ভিদ সেনিসেন্সকে ডিলে করায়। এছাড়াও কি রয়েছে, তাহলে তুমি বলো, যদি এই বার্ধক্য হ্রাস ঘটে অর্থাৎ, তাহলে ফলগুলি রয়েছে, ফলগুলো অত সহজে পাকবে না। তাহলে ফলের কি করে, গাছের মধ্যে ফলের সময়টা বাড়িয়ে দেয়। হোয়াট ডাজ ইট মিন? তাহলে বহুদিন পর্যন্ত গাছে তুমি ফলগুলিকে রাখতে পারবে। তাহলে বাজার সাপোজ এখন খারাপ চলছে, তো মার্কেট পিরিয়ডটা ইনক্রিজ হলো। সাপোজ যদি সবাই একসঙ্গে পেকে দেয় সব ফলগুলিকে, তাহলে সবগুলিকে একসঙ্গে বেচতে হবে, তো বাজারের সময়টা কমে গেল। কিন্তু যদি আমি এই ফলগুলিকে বেশি সময় ধরে উদ্ভিদের কাছে কাছে রাখতে পারি, উদ্ভিদের ঝুলিয়ে রাখতে পারি, দ্যাট মিনস তাহলে মার্কেট পিরিয়ড একটা লং টাইম ধরে আমি বেচতে পারবো, অনেক দিন ধরে ধীরে 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 অ্যাপ্লাই করে বেচতে পারবো। ঠিক আছে? তো এই জন্য এদিকে বিভিন্ন রকম ফলের বাগানগুলিতে ব্যবহার করা হয়, মালিরা ব্যবহার করেন। এছাড়াও একে মাল্টিং এবং ব্রিউইং ইন্ডাস্ট্রি অর্থাৎ মদ এবং বিয়ারের মতো জিনিসগুলি সৃষ্টি করতেও GA3 কে ব্যবহার করা হয়, যাতে এরা সেই প্রসেসটাকে আরো বেশি ত্বরান্বিত করে, তাড়াতাড়ি করে। ঠিক আছে? সুগার কেন বা আখ যেটা বলি, তাদের মধ্যে আমরা জানি কার্বোহাইড্রেট থাকে, তাই তো? শর্করা হিসেবে কার্বোহাইড্রেট গুলি শর্করা সজ্জিত থাকে। এবার আমি যদি কোনো একটা আখের রস গাছের উপর জিব্বেরেলিন অ্যাপ্লাই করি, কি হবে? জিব্বেরেলিন অ্যাপ্লাই করলে আমরা জানি অক্ষীয় বৃদ্ধি পাবে, অক্ষ বরাবর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তাহলে আখগুলি অনেক বড় বড় হয়ে যাবে, রাইট? তাহলে এদের তাই এভাবে যদি জিব্বেরেলিন ব্যবহার করার মাধ্যমে আমরা এদের আহ বৃদ্ধি বা এদের ফলনটাকে বৃদ্ধি করতে পারি। কতটা গুণ বৃদ্ধি করতে পারি? 20 টনস পার একর, প্রত্যেক একরে প্রায় 20 টনের মতো, তো বেশি বেশি করে ফলন ঘটাতে পারি। এছাড়াও যে সমস্ত তরুণ পাইন গুলি রয়েছে, জুভেনাইল কনিফার্স, পাইন গাছের একদম তরুণ যে পাইন গুলি রয়েছে, এদের উপর GA3 অ্যাপ্লাই করলে এরা কি করে, বা জিব্রেলিন গুলি প্রয়োগ করলে উদ্ভিদের পরিণতি দশাকে এরা ত্বরান্বিত করে। তো এরা যে ছোট ছোট তরুণ রয়েছে, তুমি এদেরকে তাড়াতাড়ি অ্যাপ্লাই করো, খুব তাড়াতাড়ি এরা তরুণ থেকে পরিণততে কনভার্ট হয়ে যাবে। তাই তো? আমি জানি পাইন গাছ এরকম দেখতে হয়। তো খুব তাড়াতাড়ি তরুণ তরুণ পাইন বা কনিফার গুলিকে পরিণতি দশাকে ত্বরান্বিত করে। তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি কি হবে, এদের মধ্যে বীজের উৎপাদন ঘটবে, খুব তাড়াতাড়ি বীজ হবে, সেখান থেকে আবার নতুন পাইন উৎপন্ন করতে পারি। জিব্রেলিন এছাড়াও বোল্টিং নামে একটি প্রসেস। বোল্টিং কথার অর্থ কি? বোল্টিং কথার অর্থ হচ্ছে পুষ্পোদ্গমের ঠিক আগে পর্বমধ্যের দীর্ঘীকরণ। কিছু রোজেট জাতীয় উদ্ভিদ রয়েছে, রোজেট বৈশিষ্ট্যযুক্ত কিছু উদ্ভিদ, যেমন বিট, বাঁধাকপি, যদি দেখি এদের পর্বমধ্যগুলি খুব কাছাকাছি অবস্থান করে, আন্তঃপর্বমধ্য স্থান থাকেই না। এবার আমি যদি জিবেলিন অ্যাপ্লাই করি, তাহলে দুটি পর্বমধ্যের মধ্যে দৈর্ঘ্যগুলি বৃদ্ধি পেয়ে যায়। এবার এই দৈর্ঘ্যগুলি যখন বৃদ্ধি পায়, তখন উদ্ভিদগুলি সাপোজ এরকম রয়েছে, একগুচ্ছ এভাবে রয়েছে পাতাকপিগুলি, এর উপর জিবেলিন অ্যাপ্লাই করলাম, এবার এদের মধ্যে বোল্টিং হয়ে যায়, এরকম পর্বমধ্যের দৈর্ঘ্যগুলি বৃদ্ধি পেয়ে যায়। ফলে এটা একটা, এটা কিন্তু ভালো নয়, এটা উদ্ভিদের জন্য একটা ক্ষতিকারক প্রসেস, মনে রাখবো, এটা একটা হার্মফুল ইফেক্ট। ঠিক আছে? এটাতেও জিবরেলিন সাহায্য করে। সাইটোকাইনিন, সাইটোকাইনিন বলেছিলাম কিভাবে আবিষ্কার হয়েছিল। সাইটোকাইনিন আবিষ্কার হয়েছিল একটা কোষ বিভাজনকারী পিডিআর বা বিধিনিয়ন্ত্রক হিসেবে। তো সাইটোকাইনিন গুলি সাধারণত কি সাহায্য করে? সাইটোকাইনেসিসে সাহায্য করে। এবং এদেরকে আমরা ডিসকভার করেছিলাম কি হিসেবে? কাইনেটিন হিসেবে। কাইনেটিন বা এক প্রকার অ্যাডিনিনের অ্যাডিনিন যেটা একটি পিউরিন, এই পিউরিন অ্যাডিনিনের একটি পরিণত রূপ হিসেবে আবিষ্কার হয়েছিল। প্রত্যেকে প্রথমে এদেরকে অটোক্লেভ করা হয়েছিল। তো এদেরকে প্রথম অটোক্লেভ করা হয় হেরিং মাছের ডিএনএ থেকে, হেরিং মাছের শুক্রাণু ডিএনএ থেকে এদেরকে প্রথম অটোক্লেভের সাহায্যে এদেরকে নির্বাচিত করা হয়। ঠিক আছে? এবং সাধারণত কাইনেটিনকে
নেচারের মধ্যে প্লান্টে পাওয়া যায় না, প্লান্টের মধ্যে ন্যাচারালি পাওয়া যায় না। তাই ন্যাচারাল সাবস্টেন্স হিসেবে বা যদি তুমি বলো যে হ্যাঁ প্রাকৃতিক ভাবে কোথায় কোথায় পাওয়া যাবে, সেগুলি হচ্ছে যে সমস্ত সাইটোকাইনিন জাতীয় কিছু রয়েছে, সেগুলি হচ্ছে জিয়াটিন। জিয়া কথাটির অর্থই হচ্ছে ভুট্টা, তাহলে এটি ভুট্টার মধ্যে পাওয়া যাবে, ভুট্টা বীজের শ্বাসের মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে এটি কোথায় পাওয়া যায়, কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ যেটাকে বলি আমরা, ঠিক আছে। এবার জিয়াটিন প্রথম আবিষ্কার হলো কোত্থেকে, এটা হচ্ছে প্রথম উদ্ভিদ থেকে আবিষ্কার হয়েছিল। তারপরে জিয়াটিন ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক সাইটোকাইনিন এবং সংশ্লেষ করে রাসায়নিকভাবে সংশ্লেষিত বিভিন্ন এমন সাইটোকাইনিন বা সাইটোকাইনিন জাতীয় পদার্থ আবিষ্কার করা হয়েছে, যেগুলি সেল ডিভিশন বা কোষের বিভাজনে সাহায্য করে। এবার সাইটোকাইনিন সাধারণত কোথায় পাওয়া যায়, সাইটোকাইনিন কথাটি অর্থ হচ্ছে যেগুলো সাইটোকাইনেসিসে সাহায্য করে, বিভাজনে সাহায্য করে। সাইটোকাইনিন সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় সেই অঞ্চলগুলিতে যেখানে কোষ বিভাজন খুব তাড়াতাড়ি হয়। যেমন উদাহরণ দেখো, মূলের অগ্রভাগ, ঠিক আছে। তারপর হচ্ছে বর্ধনশীল বিটপের মুকুল, বিটপের একদম মুকুল অংশগুলি, তরুণ ফলগুলি, এগুলো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ওদের মধ্যে কোষের বিভাজন হচ্ছে এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে, সেগুলিতে পাওয়া যায়। এছাড়াও এটি সাহায্য করে নতুন পাতার সৃষ্টিতে, পাতার মধ্যে ক্লোরোপ্লাস্টের আবির্ভাব, ল্যাটারাল শুট গ্রোথ, পার্শ্বীয় কাণ্ডের পার্শ্বীয় বৃদ্ধি বা কাক্ষিক বৃদ্ধি যেটাকে বলি, এবং অ্যাডভেন্টিশিয়াস শুট বা অস্থানিক শাখা তৈরি করা। আমাদের শাখা সাধারণত কিছু মুকুলের অংশ থেকেই বেরোয়, পর্বমধ্য বা সেই অংশ থেকে বেরোয়। এবার সেখানে ছাড়াও পর্বমধ্য দুটি পর্বত থেকে ছাড়াও অন্য অন্য অংশ থেকে বেরোলে সেটি কেন বলি অ্যাডভেন্টিশিয়াস শুট। তো সেই অ্যাডভেন্টিশিয়াস শুটের ফর্মেশনে সাহায্য করে সাইটোকাইনিন। সাইটোকাইনিন তাহলে দেখো পার্শ্বীয় বৃদ্ধিতে সাহায্য করছে, আর আমাদের এই পার্শ্বীয় বৃদ্ধিতে বাধা দিচ্ছিল কে, এটি অগ্রসরতা ঘটাচ্ছিল অক্সিজেন। অক্সিজেনের একটা অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে সাইটোকাইনিন। এছাড়াও এগুলি নিউট্রিয়েন্ট মোবিলাইজেশন বা পরিপোষকের স্থানান্তরকরণে এবং এর বার্ধক্য প্রাপ্তিতে বিলম্ব ঘটায়। তো অত সহজে বার্ধক্য আসবে না যদি সাইটোকাইনিন এবং জিবরেলিনের মতো সাবস্টেন্স থাকে। নেক্সট আসছি ইথিলিন। আমি বলেছিলাম ইথিলিন হচ্ছে একটি গ্যাসীয়, সব থেকে সরল এবং গ্যাসীয় একটি প্লান্ট গ্রোথ রেগুলেটর, উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক। এটি কোথায় পাওয়া যায়, এটিকে পাওয়া যায় হচ্ছে যে সমস্ত কলাগুলি বার্ধক্য প্রাপ্তি করছে বা যাদের মধ্যে পাকা যে ফলগুলি রয়েছে এগুলির মধ্যে এটা পাওয়া যায়। উদ্ভিদের মধ্যে কি করে এরা, উদ্ভিদের মধ্যে এরা সাধারণত উদ্ভিদের যে চারা গাছগুলি রয়েছে, আমরা জানি চারা গাছগুলি হরাইজন্টাল গ্রোথ হয়, তো চারা গাছগুলির একটি অনুভূমিক বৃদ্ধি রয়েছে, তো সেই অনুভূমিক বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও এরা অক্ষের স্ফীতিতে সাহায্য করে, যে অ্যাক্সিসটা রয়েছে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের স্ফীতি, তো অক্ষের স্ফীতিতে সাহায্য করে। দ্বিবীজপত্রীদের ক্ষেত্রে দ্বিবীজপত্রী যে চারা গাছের যে অগ্রস্ত মার্গটা রয়েছে সেটা এরকম হুক টাইপের ফর্মেশন করে, তো তুমি যদি দ্বিবীজপত্রী দেখে থাকো, তো সেই হুক ফর্মেশনে সাহায্য করে। ইথিলিন সাহায্য করে সেনেসেন্স। আমি বলেছিলাম জিব্বেরেলিন এবং যে উদ্দীপক যে সমস্ত পিজিআর গুলি রয়েছে তারা কি করছিল, বার্ধক্যে বাধা দিচ্ছিল। কিন্তু এই যে আমরা জানি যে ইনহিবিটর গুলো কাজ কি, ইনহিবিটর গুলির কাজ হচ্ছে বিভিন্ন রকম পীড়ন জাতীয় অবস্থায় স্ট্রেস কন্ডিশনকে হ্যান্ডেল করা, তো বার্ধক্য দশায় নিয়ে যায়, নিয়ে যেতে সাহায্য করে ইথিলিন। ইথিলিন প্রমোটস সেনেসেন্স এন্ড অ্যাবসিশন অফ প্লান্ট। অ্যাবসিশন কথা হচ্ছে কি, অ্যাবসিশন মানে হচ্ছে মোচন প্রক্রিয়ায় সাহায্য করে, এবং স্পেশালি কোন পার্ট গুলি না, পাতা বা ফুল। তো পাতা এবং ফুল এদের খুব তাড়াতাড়ি বার্ধক্য হতো এবং এদের মোচনে সাহায্য করে কে, ইথিলিন। ইথিলিন ফলের ফল পাকতেও সাহায্য করে। আমরা প্রথম আবিষ্কারে দেখেছিলাম যে একটা পাকা কমলা লেবুকে যখন কিছু তাই তো অপক্ষ করার পাশে রাখা হয়েছিল সেগুলি পেকে গেছিল। এটি ফলের পাকাতে খুব বেশি ফল পাকাতে সাহায্য করে। এটি আরেকটি প্রসেসে সাহায্য করে, সেটা যখন উদ্ভিদের ফল পাকে তখন কোষের শ্বসনের হারকে খুব বেশি বৃদ্ধি করে দেয়, এবং এই বৃদ্ধি পাওয়া
তাহলে এই শ্বসনের হারটা স্পেশালি যখন ফল পাচ্ছে সেই সময় বাড়ে বলে এটাকে আমরা বলি রেসপিরেটরি ক্লাইমেটিক। রেসপিরেটরি ক্লাইমেটিক অনেক সময় জিজ্ঞেস করা হয়, হোয়াট ইজ রেসপিরেটরি ক্লাইমেটিক? রেসপিরেটরি ক্লাইমেটিক হচ্ছে উদ্ভিদে যখন ফল পাকে সেই সময় উদ্ভিদের কোষীয় শ্বসনের হার বৃদ্ধি পায়, এই ঘটনাকে বলা হয়, এই বৃদ্ধি ঘটনাটাকে বলা হয় রেসপিরেটরি ক্লাইমেটিক। ইথিলিন বীজ এবং মুকুলের সুপ্তাবস্থাকে ভঙ্গ করতে সাহায্য করে। এটি বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। আলুর স্ফীত কন্দের মুকুলোদ্গম ঘটায়। ইথিলিন সাহায্য করে র্যাপিড ইন্টারনোড এলongation বা পেটিয়াল এলongation। হোয়াট ডাজ ইট মিন? এটার মানে হচ্ছে, সাপোজ আমি একটি গভীর জলে একটা ধান গাছে রেখে দিলাম। সাপোজ যদি গভীর জলে থাকে, তো এখান থেকে যদি ছোট ছোট ভাবে বৃদ্ধি পায়, যদি অল্প বৃদ্ধি পেত, তাহলে এটা তো শীর্ষ ভাগ অব্দি পৌঁছাবেই না, তাই তো, জলের নিচেই থেকে যাবে। তাই এ কি করে, এদের মধ্যে ইন্টারনোডের গ্রোথটা বাড়িয়ে দেয়, তার মানে পর্বমধ্যের মধ্যে দৈর্ঘ্যটা বৃদ্ধি করে দেয়। তাহলে কি হয়, খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে এগুলি জলের উপরে চলে আসে, যাতে সবসময় কাণ্ডগুলি জলের উপরে বসবাস করতে পারে। তাই এদের পর্বমধ্যের মধ্যে বা যে পর্তবিন্ধ্রগুলি রয়েছে সেগুলি দ্রুত দীর্ঘীকরণে সাহায্য করে। এছাড়া ইথিলিনের কাজ রয়েছে, ইথিলিন রুট গ্রোথ বা ইথিলিন অলসো প্রমোটস রুট গ্রোথ এন্ড রুট হেয়ার ফরমেশন। তাই তো, উদ্ভিদের মূলের বৃদ্ধি এবং মূলরম সৃষ্টিতে সাহায্য করে। মূলরম সৃষ্টি, মূলরম সৃষ্টি করার মানে কি, উদ্ভিদের দেখো যদি মূল দেখেছো, তো মূলের মধ্যে কিছু এরকম 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 কিছু স্ট্রাকচার রয়েছে, এগুলো বলছে মূলরম। মূলরম গুলি কাজ কি? মূলরমের কাজগুলির কাজ হচ্ছে সারফেস এরিয়া বা পৃষ্ঠতল বৃদ্ধি করে, যাতে বেশি বেশি পরিমাণে উদ্ভিদের মূলগুলি জল এবং অন্যান্য পরিপোষকগুলিকে শোষণ করতে পারে। ইথিলিন ইজ ইউজ টু ইথিলিন ফ্লাওয়ারিং বা উদ্ভিদের পুষ্পোদ্গমের সূচনা করা এবং তার সঙ্গে সঙ্গে আনারসের ফল গঠন, এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে। দেন তুমি দেখো, আনারস ফলের মধ্যে প্রথমে ফুল আসবে এবং সেখানে ফল আসবে। তো এই ফুল এবং ফল আসা দুটিকে সিঙ্ক্রোনাইজিং করা, তাই তো, যে হ্যাঁ, প্রথমে ফুল পুষ্পোদ্গম হবে, পুষ্প ঝরে গেলে সেখান থেকে ধীরে ধীরে ফল উৎপন্ন হয়, তাই তো, মানে পুষ্পগুলো আমরা জানি ফ্লাওয়ার থেকে ফার্টিলাইজেশন হয়, আলটিমেটলি ফ্রুট হয়। তো আলটিমেট এই যে প্রসেসটা, এদের মধ্যে একটা সামঞ্জস্য বজায় করে কে? ইথিলিন। এছাড়াও এটি সাহায্য করে ম্যাঙ্গো বা আম যে রয়েছে, আমের ক্ষেত্রে আমের পুষ্প, আমরা যদি আমের মধ্যে পুষ্পোদ্গম হয়, তো আম গাছের পুষ্পোদ্গমে সাহায্য করে। দেখো, ফ্লাওয়ারিং ইন পাইনাপেল, কিছু জিনিস আমি ক্লিয়ার করে দিই। ফ্লাওয়ারিং ইন পাইনাপেল অক্সিন, ফ্লাওয়ারিং ইন ম্যাঙ্গো ইথিলিন। যেহেতু ইথিলিন এত বেশি, মানে এতগুলি শারীরিক প্রক্রিয়াকে সাহায্য করছে, তোমরা দেখলে বৃদ্ধিতে সাহায্য করে, তো মানে ফলের বৃদ্ধি, ফল পাকতে সাহায্য করছে, ফুল ফুটতে সাহায্য করছে, আবার পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে, তাই তো। আরো অনেকগুলি কাজ দেখলাম, হরাইজন্টাল গ্রোথ, আনুভূমিক গ্রোথ বৃদ্ধি করা, তারপর হুক ফরমেশন, তাই তো। এত বেশি কাজ করে বলে এটা চাষবাসে বা কৃষি ক্ষেত্রে ব্যবহৃত সব থেকে সর্বাধিক পরিমাণে ব্যবহৃত, ওয়ান অফ দা মোস্ট ইউজড, তো ওয়াইডলি ইউজ পিজিআর বা পুরনিত প্লান্ট। এবার আমরা ইথিলিন পাই কোথায়? ইথিলিনের উৎস হিসেবে কি ব্যবহার করে থাকি? তো ইথিলিনের উৎস হিসেবে প্রধানত ব্যবহার করা হয় ইথেফন। এবার ইথেফন কি? ইথেফন হচ্ছে একটা জলীয় দ্রবণ, একটা অ্যাকোয়াস সলিউশন, ঠিক আছে, যেটাকে এটি সহজে উদ্ভিদ দেহে শোষিত হয় এবং ধীরে ধীরে ক্ষরিত হয়। মানে মানে হচ্ছে, আমরা কি করি, আমরা সাপোজ কৃষিকাজে ব্যবহার করছি ইথিলিনকে, তো আমরা কি করবো, এটা একটা জলীয় দ্রবণ, একটা জলীয় দ্রবণ রয়েছে যেটা খুব তাড়াতাড়ি উদ্ভিদ দেহে, ইথেফন কি হয়, ইথেফন খুব তাড়াতাড়ি, যেহেতু জলীয় দ্রবণ, তো উদ্ভিদ খুব তাড়াতাড়ি এটাকে শোষণ করে নিতে পারে। কিন্তু এখান থেকে ধীরে 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 করতে হয়। তাহলে একটা ভালো সিস্টেম, খুব তাড়াতাড়ি শোষিত হচ্ছে আবার ধীরে ধীরে করতে হচ্ছে, তার ইফেক্টটা লঙ্গার টাইম ধরে থাকবে, দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে করতে হবে। ইথেফনকে আমরা কোথায় ব্যবহার করে থাকি? ইথেন
আমরা টমেটোর, আমি জানি টমেটো গাছ পাকতে ব্যবহার করে থাকি, আপেল পাকতে সাহায্য করে, এবং বিভিন্ন আমরা জানি যে কিছু ফুল ফলের এটা বার্ধক্যকরণে এবং মোচনে সাহায্য করে, তাই তো? তো কটন বা যে তুলো রয়েছে, তুলো, চেরি, আখরস, এদেরকে খড়ে যাতে তাড়াতাড়ি এরা খড়ে খসে পড়ে সেজন্য ব্যবহার করা হয়ে থাকে। এবং লাস্ট পার্টটা ইম্পর্টেন্ট হচ্ছে, আমি বলেছিলাম আম গাছের ফুল উৎপাদনে, ফুলের সৃষ্টিতে সাহায্য করে কে? ইথিলিন। এছাড়া ইথিলিন আরেকটা কাজ করে, ইথিলিন হচ্ছে ফিমেল ফ্লাওয়ার, অর্থাৎ স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি করে। তাদের মধ্যে কিউকাম্বার বা শসা। তুমি যদি দেখো, আমরা জানি যে উদ্ভিদে যখন ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশন হলে সেখানে একটা ফিমেল ফ্লাওয়ার থাকে, মেল ফ্লাওয়ার থাকে। মেল ফ্লাওয়ার থেকে পোলেন গ্রেন গুলি আসে, পরাগ রেণুগুলি এসে এখানে ডিম্বাশয়ের মধ্যে ফার্টিলাইজ। তো যত বেশি আমি স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি করব, তত বেশি আমি স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি করব, আমার ওভারির সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে যত বেশি সংখ্যক পোলিং গ্রেন এসে পড়বে, তত বেশি ফার্টিলাইজ হবে, ততগুলি বেশি জাইগোট হবে, তাহলে তত বেশি পরিমাণ ফল উৎপন্ন হবে, তাহলে প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে। তাই শশা গাছের মতো গাছ, শশা গাছে স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি করে, বৃদ্ধির মাধ্যমে ফলন বৃদ্ধি করে কে? ইথিলিন। এটাতেও আমরা কি হিসেবে কি ব্যবহার করি? ইথিলিনের জলীয় দ্রবণ, সেটা হচ্ছে ইথেফন। ক্লিয়ার? তো এটা ছিল সব থেকে সরল জাতীয় এবং গ্যাসীয় বিক্রিয়া, সেটা হচ্ছে ইথিলিন। এবার আমি বলেছিলাম একমাত্র একটি প্রতিরোধক, প্রধান প্রতিরোধক রয়েছে উদ্ভিদের ক্ষেত্রে, সেটি হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। এবং আমাদের অ্যাবসিসিক অ্যাসিডকে আবিষ্কার করা হয়েছিল তিনটি আলাদা আলাদা গবেষণায়, তারা আলাদা আলাদা আবিষ্কার করেছিলেন। সেগুলি ছিল অ্যাবসিসিন 2, ইনিবিন বি, রাইট, এবং ডরমিন। এরা সাধারণত কি করে? এরা হচ্ছে ওদের উদ্ভিদকে সুপ্তাবস্থায় নিয়ে যাওয়া বা তাই তো, সুপ্তাবস্থা বা যখন আমার একটা ক্ষত হয়েছে অভ্যন্তরীণ বা বাহ্যিক কোনো কারণে, ক্ষত এবং পীড়ন, সেই কন্ডিশনে, সেই অবস্থায় উদ্ভিদকে বেঁচে থাকতে সাহায্য করে অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিডের কাজ কি? এর প্রধান কাজই হচ্ছে অ্যাবসিশন ঘটানো বা মোচন ঘটানো, মোচন এবং সুপ্তাবস্থা নিয়ন্ত্রণ করে, অ্যাবসিশন এন্ড ডরমেন্সি কন্ট্রোল করে এরা। ওকে। কিন্তু শুধুমাত্র এটাই নয়, এছাড়াও এদের বিভিন্ন ভাবে অন্য অন্য উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক গুলি যেমন বিভিন্ন ভাবে উদ্ভিদের বৃদ্ধি এবং পরিস্ফুটনকে প্রভাব ফেলে, এরাও বিভিন্ন ভাবে উদ্ভিদের বৃদ্ধি এবং পরিস্ফুটনকে প্রভাব ফেলে। ইট অ্যাক্টস অ্যাজ আ জেনারেল প্লান্ট গ্রোথ ইনহিবিটর। এটি কিভাবে কাজ করে? না, এটি কাজ করে হচ্ছে একটি, সাধারণত উদ্ভিদের বৃদ্ধি এবং বিপাক প্রক্রিয়া বাধা সৃষ্টি করে। উদ্ভিদের বিপাক প্রক্রিয়া এবং বিপাকের মাধ্যমে যদি বিপাকের ফল রূপে আমরা বৃদ্ধি দেখতে পাই, উদ্ভিদ বৃদ্ধি এবং বিপাকে বাধা এখানে সৃষ্টি করে। এরা উদ্ভিদের বীজের অঙ্কুরোদ্গম, তাই তো, এই অঙ্কুরোদ্গমে বাধা দেয়। তো এটা একটা বৃদ্ধির মাধ্যম, সেটাকে বাধা দিচ্ছে। এছাড়া অ্যাবসিসিক অ্যাসিড, আমরা জানি, বলেছিলাম তোমাদেরকে, বিভিন্ন পীড়ন বা স্ট্রেস কন্ডিশনে বেঁচে থাকতে পারে। এবং আমরা যখন শরীরের মধ্যে উদ্ভিদ থেকে শরীরের মধ্যে জলের অভাব, তো সেই অবস্থায় যাতে বেশি পরিমাণ জল খরিত না হয়ে যায়, তাহলে স্টোমাটাকে বন্ধ করে দাও, তাহলে এটা একটা স্ট্রেস কন্ডিশন, এই পীড়ন কন্ডিশনটাকে বেঁচে রাখার জন্য। যেহেতু বিভিন্ন পীড়ন জাতীয় অবস্থায় খরিত হয়, তাই এই হরমোনকে বলা হয় স্ট্রেস হরমোন। মানব শরীরে স্ট্রেস হরমোন কি রয়েছে? অ্যাড্রিনালিন। এদের ক্ষেত্রে স্ট্রেস হরমোন কি? অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিড আরো কিছু কাজ রয়েছে, বীজের বৃদ্ধি, বীজের বিভেদীকরণ এবং পরিস্ফুরণের, তাই তো, বীজের বৃদ্ধি পরিণত হয় এবং সুপ্তাবস্থাকে নিয়ন্ত্রণ করে। এবার সুপ্তাবস্থাকে নিয়ন্ত্রণ করে কি লাভ? দেখো, সুপ্ত অবস্থা হচ্ছে, মনে করো যখন প্রতিকূল পরিবেশ রয়েছে, অর্থাৎ কোন একটা মিডিয়াম নেই, হয়তো জল নেই বা সূর্যালোক সঠিকভাবে উপস্থিত নেই, তো সেই সমস্ত কঠিন অবস্থাতে অ্যাবসিটিক অ্যাসিড কি করে? বীজকে সেখানে বেঁচে থাকতে সাহায্য করে। তো সুপ্তাবস্থার মাধ্যমে নিয়ে গিয়ে সে মেটাবলিজমকে কমিয়ে দেয়, যাতে বেশি পরিমাণে জল ব্যবহৃত না হয়ে যায়, নিউট্রিয়েন্ট গুলি শেষ না হয়ে যায়, ঠিক আছে? তো এই সমস্ত কন্ডিশনে বেশিরভাগ সময় অ্যাবসিসিক অ্যাসিড অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। আমরা জানি জিবরেলিক অ্যাসিড এই সমস্ত গুলিতে সাহায্য করছিল, তাই তো, ডরমেন্সি ব্রেকিং এ, সুপ্তাবস্থা যাতে না আসে, উদ্ভিদে তাড়াতাড়ি তাড়াতাড়ি জার্মিনেশনে সাহায্য করছিল, কিন্তু অ্যাবসিসিক অ্যাসিড এগুলোতে বাধা দেয়। তো ওখানে একটা আইডিয়া চলে এসেছে যে অ্যাবসিসিক অ্যাসিড কি করে।
ওকে, তো সংক্ষেপে আমরা এটাই বলতে পারি যে উদ্ভিদের বৃদ্ধি, বিভেদীকরণ এবং পরিস্ফুরণের যে কোনো দশার ক্ষেত্রেই এক বা একের বেশি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার হয়েছে। তুমি যদি ভালো করে দেখো, হয়তো কিছু সময় এরা একই ভাবে কাজ করে। যেমন দেখেছিলাম বার্ধক্যে বাধা বা দিচ্ছিল জিব্বেরেলিন এবং সাইটোকাইনিন, তাহলে এরা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছিল, পরিপূরক হিসেবে। আবার কিছু রয়েছে তারা অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। তো একই কাজের উপর, যেমন বৃদ্ধি বার্ধক্যতে সাহায্য করে, বার্ধক্য আনতে সাহায্য করে অ্যাবসিসিক অ্যাসিড বা ইথিলিন, ইথিলিন আনতে সাহায্য করে, বাধা দেয় কে? বাধা দেয় হচ্ছে জিব্বেরেলিন অ্যান্ড সাইটোকাইনিন। ঠিক আছে, এভাবে। সিমিলারলি এছাড়াও আমরা জানি অনেক এরকম ইভেন্ট বা অনেক এরকম ঘটনা রয়েছে উদ্ভিদের জীবনে, এরকম বহু ঘটনা রয়েছে যেখানে একাধিক পিজিআর এর অন্তঃক্রিয়ার মাধ্যমে ঘটনা হয়। উদাহরণ দেখো, আমি বললাম উদ্ভিদের ডরম্যান্সি, জিএ এবং অ্যাবসিসিক দুটোই কাজ করে। অ্যাবসিশন সেনেসেন্স আমি বললাম ছিল এগুলো থেকে, জিব্বেরেলিন সাইটোকাইনিন ভার্সেস ইথিলিন, এটা অপোজিট কাজ করে। অ্যাপিক্যাল ডমিনেন্স, অক্সিন এটাতে সাহায্য করে, এটাকে ওভারকাম করতে সাহায্য করে সাইটোকাইনিন, এগুলো। তো পিজিআর হচ্ছে, আমরা প্রথমে বলেছিলাম পিজিআর হচ্ছে একটি অভ্যন্তরীণ প্রভাবক, অভ্যন্তরীণ এবং আন্তঃকোষীয় প্রভাবক। ঠিক আছে, তো আন্তঃকোষীর সঙ্গে আমি বলেছিলাম যে ইন্টেন্সিভ আরো কিছু ফ্যাক্টর রয়েছে, সেগুলি হচ্ছে জিনোমিক, জিনগত কন্ট্রোল, এবং কিছু বাহ্যিক প্রভাবকও রয়েছে। তো এই সবগুলি মিলেই প্রধানত উদ্ভিদের বৃদ্ধি এবং পরিস্ফুরণে সাহায্য করে। এবার বিভিন্ন বাহ্যিক প্রভাবক রয়েছে, তার মধ্যে আমি মেইনলি ডিসকাস করেছিলাম কি নিয়ে, সেগুলি ছিল উষ্ণতা, আলো, যেগুলি উদ্ভিদের বৃদ্ধি এবং দেখো এরা ডিরেক্টলি এফেক্ট করে। যেমন জল কি করে, জল লাইট যেমন হচ্ছে সালোক সংশ্লেষের মতো বিভিন্ন প্রক্রিয়ায় সাহায্য করে, এর সঙ্গে সঙ্গে এরা কিছু পিজিআর বা কিছু প্লান্ট গ্রোথ রেগুলেটরকেও কন্ট্রোল করে, যার মাধ্যমে বিভিন্ন উদ্ভিদের বৃদ্ধির ঘটনাগুলি বা পরিস্ফুরণের ঘটনাগুলি হয়। সেগুলি হতে পারে উদ্ভিদের পুষ্প সৃষ্টি, তাই তো, উদ্ভিদের পুষ্পোৎগম। এবার একটি ঘটনা ঘটে বাসন্তীকরণ, তোমরা এগুলি নেই আসলে সিলেবাসে, কিন্তু ওখানে বাসন্তীকরণ মনে রাখবে, জাস্ট গুলো বাসন্তীকরণ, উদ্ভিদের পুষ্টিকোদ্গম, সুপ্তাবস্থা সৃষ্টি করা, বীজের অঙ্কুরিতগম এবং উদ্ভিদের চলন। চলন বলতে কেমোট্যাক্সিস, সিলেবাসে এডুকেশনে শুনেছি। ঠিক আছে, তো উদ্ভিদের বৃদ্ধিতে এই সমস্ত আলো বা তাপমাত্রা এরা বাহ্যিক প্রভাবক হিসেবে যেভাবে কাজ করে, তেমনি এরা বিভিন্ন পিজিআর এর উপর অ্যাক্ট করে বা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক গুলির উপর অ্যাক্ট করে ইন্টেন্সিভ ভাবে অ্যাক্ট করছে ইনডাইরেক্টলি। ওকে, ডিরেক্টলি এক্সটেন্সিভ বাট ইনডাইরেক্টলি ইন্টেন্সিভ। ওকে, দ্যাটস অল অ্যাবাউট দ্য থিওরি পার্ট। এক্সারসাইজ বা অনুশীলন যদি আসে, তার কি কি থাকবে? প্রথম কোশ্চেন, ডিফাইন গ্রোথ। হোয়াট ইজ গ্রোথ? বৃদ্ধি, বৃদ্ধি হচ্ছে উদ্ভিদের, উদ্ভিদ না, যে কোনো কোষের, কোষের বৃদ্ধি ঘটা হচ্ছে কোষের সংখ্যা বা আকার, তাই তো। কোষের আকার, বৃদ্ধি, দৈর্ঘ্য বিভিন্ন ভাবে ডিফাইন করতে পারি। কিন্তু আমি যদি একটা এক্সাক্ট ডেফিনেশন দিই, তাহলে কি গ্রোথ? গ্রোথ হচ্ছে একটি ইররিভার্সিবল, পার্মানেন্ট, স্থায়ী, ইররিভার্সিবল increase in size of organ or its parts or number of cells। কিভাবে হয় গ্রোথ? মেটাবলিজমের মাধ্যমে, মেটাবলিজম থেকে যে শক্তিগুলো উৎপন্ন হয় সেই শক্তিকে ব্যবহার করে গ্রোথ হয়। ডিফারেন্সিয়েশন কি? ডিফারেন্সিয়েশন হচ্ছে যখন একটা ম্যাচিওর, একটা সরি, একটা ডিভাইডিং সেল বা একটি বিভাজনকারী কোষ থেকে সেটি তার বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলে পার্মানেন্ট কোষে পরিণত কোষে কনভার্ট হয় এবং বিভিন্ন রকম স্পেসিফিক ফাংশন করে। বিভাজনের সময় কি তারা বিভিন্ন রকম কোষ তৈরি করছিল, কিন্তু যখন পরিণত হয়ে যায় তখন একটা স্পেসিফিক ফাংশন করা, কেউ হয়তো পরিবহনে সাহায্য করবে, কেউ সালোক সংশ্লেষে, তো সেই ঘটনাটাকে বলে ডিফারেন্সিয়েশন। আর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দুটো মিলেই হচ্ছে, গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন মিলে হচ্ছে ডেভেলপমেন্ট বা বিভেদীকরণ। এটাকে বলতে পারো যে উদ্ভিদের অঙ্কুরোদ্গম থেকে শুরু করে, সিড জার্মিনেশন থেকে শুরু করে সেনিসেন্স অব্দি, বার্ধক্য অব্দি যতগুলি ঘটনা হয়, এই সবগুলি হচ্ছে পরিস্ফুরণের মধ্যে আসে। ডিফারেন্সিয়েশন কি? ডিফারেন্সিয়েশনে যেমন ডিভাইডিং সেল থেকে পার্মানেন্ট সেল হয়েছিল, পার্মানেন্ট সেল আবার যদি নিজের বিভাজন ক্ষমতা পায়, তাহলে সেটিকে বলবো ডি ডিফারেন্সিয়েশন। আবার সেটি হারিয়ে ফেলে যদি পার্মানেন্ট হয়, তাহলে সেটাকে বলবো রি ডিফারেন্সিয়েশন। একটা হচ্ছে বিভেদীকরণ,
একটা হচ্ছে বিবিধীকরণ, আর একটা হচ্ছে পুনর্বিভেদীকরণ। ওকে, এবার হচ্ছে ডিটারমিনেট গ্রোথ। ডিটারমিনেট গ্রোথ হচ্ছে একটা সেল বা টিস্যু যখন একটা লিমিটেড টাইম অবধি গ্রোথ ঘটায়, তাই তো, নির্দিষ্ট সময় অবধি তার বৃদ্ধি পায়, নিয়ত, সেটাকে আমি বলি ডিটারমিনেট গ্রোথ বা নিয়ত বৃদ্ধি। মেরিস্টেম কি? মেরিস্টেম হচ্ছে উদ্ভিদের সেই কলাগুলি যেগুলি আনলিমিটেড ডিভাইড করতে পারে, তাদের অনিয়ত বিভাজন ক্ষমতা রয়েছে, এবং যেগুলির মাধ্যমে উদ্ভিদের বাকি কলাগুলি সৃষ্টি হয়, সেটা হচ্ছে মেরিস্টেম। গ্রোথ রেট কি? গ্রোথ হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে গ্রোথ ইন আ ইউনিট টাইম, পার ইউনিট টাইম ইজ কল্ড গ্রোথ রেট। দিস ইজ অল আওয়ার ডেফিনেশন। এবার বলো যে why not any one parameter good enough to demonstrate growth throughout the life of growing plants? উদ্ভিদের পুরো জীবনকাল ধরে আমরা মানুষের ক্ষেত্রে শুধু দৈর্ঘ্য দিয়ে বলতে পারি না, তাই তো। আমরা কি বলতে পারি একটা মানুষের দৈর্ঘ্য বৃদ্ধি বন্ধ হয়ে গেল, তার মানে তার মধ্যে আর কোনো বৃদ্ধি হচ্ছে না? উদ্ভিদের মনে করো যদি হাইট স্টপ হয়ে যায়, তাহলে কি বলতে পারি যে বৃদ্ধি হচ্ছে না? এরকম তো নয়। কারণ আমরা জানি যে গ্রোথ কি? গ্রোথ হচ্ছে একটা কনসিকুয়েন্সেস। উদ্ভিদের সেলের যে কোষের প্রোটোপ্লাজম যখন সাইজ বৃদ্ধি পায়, সেটারই একটা প্রতিফলন হিসেবে আমরা গ্রোথ দেখতে পাই। যেহেতু প্রোটোপ্লাজমের বৃদ্ধি আমরা মাপতে পারি না, এর যে সমানুপাতিক ঘটনাগুলি রয়েছে, যেমন সেল নাম্বার, সেলের সাইজ, লেংথ, এরিয়া, এগুলির মাধ্যমে মেজার করি। এই জন্য বিভিন্ন সময়, হয়তো পাতার ক্ষেত্রে আমরা দেখছি ওর এরিয়া, তাই তো, অন্য ক্ষেত্রে ওর দৈর্ঘ্য, এই সমস্ত জিনিসগুলিকে আমরা মেজার করি। ওকে, টকিং অ্যাবাউট হোয়াট ইজ অ্যারিথমেটিক গ্রোথ। সমান্তর বৃদ্ধি। সমান্তর বৃদ্ধি হচ্ছে একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি হবে। কোন ফর্মুলাকে ফলো করবে? L1 + RT, L0 + RT। জিওমেট্রিক হচ্ছে গুণোত্তর, মানে একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এভাবে সবাই হচ্ছে। অ্যারিথমেটিক কি ছিল? দুটি কোষ ছিল, একটা কোষ থেকে দুটো কোষ উৎপন্ন হচ্ছে, তার মধ্যে একটা পরিণত হয়ে যাচ্ছে, আরেকটা বিভাজন করছে, আরেকটা পরিণত হচ্ছে, আরেকটা বিভাজন করছে, এভাবে। তাহলে অ্যারিথমেটিকের জিওমেট্রিকের ফর্মুলা কি হবে? জিওমেট্রিকের ফর্মুলা হবে W1 = W0 E⁻RT। সিগমার গ্রোথ কার্ভ কার ক্ষেত্রে দেখা যায়? জিওমেট্রিক গ্রোথের ক্ষেত্রে। কারণ জিওমেট্রিক গ্রোথ গুণোত্তর বৃদ্ধির ক্ষেত্রে প্রথমে একটি দশা আসে যখন বৃদ্ধি ঠিকঠাক ভাবে হচ্ছে না, তারপর একটি দশা আসে যখন অসংখ্য ভাবে আনলিমিটেড বৃদ্ধি পায়, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফেজ। তার প্রথমে একটা ল্যাগ ফেজ, তারপর এক্সপোনেনশিয়াল দশা, অবশেষে একটা দশা আসে স্টেশনারি দশা, কারণ নিউট্রিয়েন্ট ফুরিয়ে যায়, তাই তো। পরিপোষকের তো একটা লিমিট রয়েছে, রাইট, নেচারের মধ্যে। সিগমার গ্রোথ কার্ভ দেখা যায়। আর অ্যাবসলিউট রিলেটিভ গ্রোথ রেট কি? অ্যাবসলিউট হচ্ছে যখন আমরা শুধুমাত্র গ্রোথ দেখছি, গ্রোথ রেটটা দেখছি। আর রিলেটিভ হচ্ছে যখন একটা নির্দিষ্ট আমরা ফিক্স করে দিলাম, ফিক্স প্যারামিটার রেসপেক্টে, প্যারামিটার সাথে যখন কম্পেয়ার করছি। ধরে দিই আমরা ফিক্স প্যারামিটারটা কি সাধারণত এখানে? ইনিশিয়াল গ্রোথ, ইনিশিয়াল সাইজ, ইনিশিয়াল প্যারামিটার। ওকে, 5টি প্লান্ট গ্রোথ রেগুলেটরের নাম বলো। অলরেডি ডিসকাসড: অক্সিন, জিবরেলিক অ্যাসিড, সাইটোকাইন বা কাইনেটিন, অ্যাবসাইসিক অ্যাসিড এবং ইথিলিন। চলো, হোয়াট ইজ ওয়াই অ্যাবসিটিক অ্যাসিড ইজ নোন অ্যাজ এ স্ট্রেস হরমোন? কারণ অ্যাবসিসিতে একটু আগেই ডিসকাস করলাম যে অ্যাবসিসি হচ্ছে বিভিন্ন রকমের স্ট্রেস কন্ডিশনে রিলিজ হয়, স্ট্রেস কন্ডিশনে রিলিজ হয়, এবং এটি সাহায্য করে ডরম্যান্সি এবং স্ট্রেস কন্ডিশনকে টলারেট করার জন্য। উদাহরণ দিতে পারো, যখন ওয়াটার স্ট্রেস আসে তখন ক্লোজার অফ স্টোমাটাকে সাহায্য করে অ্যাবসিসিক অ্যাসিড, তাই এর নাম হচ্ছে স্ট্রেস হরমোন। বোথ গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন হায়ার প্ল্যান্ট ইজ ওপেন। উদ্ভিদের বা উচ্চতর উদ্ভিদের ক্ষেত্রে বৃদ্ধি এবং বিভেদীকরণ দুটোই ওপেন, খোলা। কেন? দেখো, ডিফারেন্সিয়েশন ওপেন বিকজ আমরা জানি একটি মেরিস্টেম থেকে বিভিন্ন রকমের কোষ উৎপন্ন হতে পারে। এবার সেই বিভিন্ন রকম কোষগুলি পরিণত হয়ে বিভিন্ন পরিণত কলা সৃষ্টি করতে পারে, তাই তো। তাহলে একটি কোষ থেকে বিভিন্ন টাইপের কোষ উৎপন্ন হতে পারে, তাই এই ধরনের বিভেদীকরণ প্রক্রিয়াটিকে বলা হয় ওপেন টাইপের বা খোলা প্রকৃতির বৃদ্ধি।
শর্ট ডে এন্ড লং ডে প্ল্যান তোমার সিলেবাসে নেই, তো এটা বাদ। এটা ভার্নালাইজেশন চলে আসে এই সমস্ত জিনিসগুলি। সরি, এটা ফটো পিরিয়ডিজম আসে, ফটো পিরিয়ডিজম তোমাদের সিলেবাস থেকে সরিয়ে দেওয়া হয়, তো এটা দেখার দরকার নেই। Which one of the following plant growth regulator would you see if you were asked to induce rooting in a twig? তুমি যদি রুট আনতে চাও, এটা কর্তৃত্ব কাণ্ডের মধ্যে মূলের সৃষ্টি, আমাদের এটা কে করেছিল? অক্সিন। কোনো ফলকে পাকাতে হলে কে কাজ করবে? ইথিলিন। তোমার পাতার আমি যদি বার্ধক্য কমাতে চাই, মানে বার্ধক্য প্রাপ্তিতে যদি বাধা দিতে চাই, তাহলে আমি কি ব্যবহার করব? সাইটোকাইনিন। জানি সাইটোকাইনিন বাধা দেয়। অ্যাক্সিলারি বার্ড বৃদ্ধি পাবে। অ্যাক্সিলারি মানে হচ্ছে কাক্ষিক মুকুলগুলি বৃদ্ধিতে সাহায্য করবে কে? সাইটোকাইনিন। বোল্ট ঘটনা, বোল্টিং এ কে সাহায্য করে? জিববেরেলিন। আর স্টোমাটাল ক্লোজার মানে একটা স্ট্রেস কন্ডিশন, কে রিলিজ হবে? কার দরকার বলো? অ্যাবসেসিভ অ্যাসিড। ফটোপিরিয়ডিক সাইকেল নেই সিলেবাসে, দরকার নেই। লাস্ট কোয়েশ্চেন, হোয়াট উড বি এক্সপেক্টেড টু হ্যাপেন ইফ J3 is applied to a rice seedling? যদি একটি রাইস সিডলিং বা আমরা জানি রাইস সিডলিং এর ক্ষেত্রে প্রথম আবিষ্কার হচ্ছে জিপেরেলিন, আর জিপেরেলা নামে একটি ছত্রাক থেকে, তাই তো, যেটি ফুলিশ সিডলিং করাচ্ছিল। রাইস সিডলিং এ দিলে কি হবে? আমরা জানি J3 এর কাজ হচ্ছে ইন্টারনোডাল গ্রোথ করা, ইন্টারনাল পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এটি দিলে এর হাইট, রাইস সিডলিং এর কি হবে? ধানের চারা গাছগুলির হাইটে বৃদ্ধি পাবে, অ্যাক্সিয়াল হাইট ইনক্রিজ হবে due to increase in internodal length, internodal length. ওকে, ডিভাইডিং সেল যদি ডিফারেন্সিয়েশন হওয়া বন্ধ করে দেয়, তাহলে কি হবে? তাহলে বিভিন্ন বডি পার্ট গুলি সৃষ্টি হবে না, ডিফারেন্ট প্লান্ট পার্টস যেমন লিফ, ফ্লাওয়ার, ফ্রুট, এগুলি সৃষ্টি হবে না। এগুলো যদি সৃষ্টি না হয়, উদ্ভিদের পরবর্তীতে আর নিজের বংশ বিস্তার করতে পারবে না, তাই তো। আলটিমেটলি ওর কোনো বিকাশ হচ্ছে না, ঠিক আছে। শুধু গ্রোথ হলে, ডিফারেন্সিয়েশন যদি না হয়, ওর প্রকৃত ডেভেলপমেন্ট বা পরিস্ফুরণ সম্ভব নয়। রটেন ফ্রুট গেট মিক্সড উইথ আনরাইপ ফ্রুট, একটা পাকা ফলকে যদি অপক্ষ ফলগুলির সাথে রাখা যায়, তাহলে জানি এখান থেকে রিলিজ হয় ইথিলিন, যেটি অপক্ষ ফলগুলিতে পাকতে সাহায্য করবে। এবং এই সময় রেসপিরেটরি রেট বৃদ্ধি পায়, এই তো, রেসপিরেশনের রেটটা বৃদ্ধি পায়, যেটাকে আমরা বলেছিলাম রেসপিরেটরি ক্লাইম্যাকটিক। চলো, ইফ ইউ অ্যাড সাইটোকাইনিন টু আ কালচার মিডিয়াম, সাইটোকাইনিনকে কালচার মিডিয়ামে অ্যাড করলে আমরা জানি সাইটোকাইনিনের কাজ হচ্ছে সেল ডিভিশনে সাহায্য করা, সেল ডিভিশন। কিন্তু বলেছে আমি যদি ফরগেট, তুই যদি ভুলে যাও সাইটোকাইনিন অ্যাড করতে, তাহলে সেল ডিভিশন হবে না, ডিফারেন্সিয়েশন হবে না, তাহলে কি হবে? আলটিমেটলি তোমার কালচার মিডিয়ামের মধ্যে কোনো রকম গ্রোথই হবে না। কালচার মিডিয়ামের গ্রোথের জন্য আমরা জানি যে কালচার মিডিয়ামের গ্রোথের জন্য অক্সিজেনের সঙ্গে সঙ্গে সাইটোকাইনিন জাতীয় পদার্থগুলিকে অ্যাড করতে হয়েছিল। নারকেলের দুধ বা ডিএনএ, এই সমস্ত জিনিস, সেগুলোর মধ্যে সাইটোকাইনিন রয়েছে। বিকজ সাইটোকাইনিন কোষ বিভাজনে, তার মাধ্যমে বৃদ্ধি এবং বিভেদীকরণে সাহায্য করে। তাহলে এটা যদি না থাকে সাইটোকাইনিন, তাহলে সেল ডিভিশন হবে না, তাহলে বৃদ্ধি ব্যাহত হয়ে যাবে। দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টারে বেশিরভাগ ফোকাস থাকবে সেটা হচ্ছে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের বিভিন্ন কাজগুলি, কারণ বিভিন্ন কাজগুলি কনফিউজিং, কোনটা কার, তো দেখে নেবে যে কোনটা কার সিনার্জিস্টিক, কোনটা কার অ্যান্টাগনিস্ট, কখন কোনটি বিরুদ্ধে কাজ করছে, কখন কোনটি সাথে কাজ করছে, এবং সবার কাজগুলিকে বারবার লিখে লিখে পড়ার চেষ্টা করবে, সো দ্যাট বেশি বেশিবার মনে থাকবে। অ্যান্ড গ্রোথ থেকে বেশিরভাগ জিজ্ঞেস করলে সেই অ্যারিথমেটিক এবং জিওমেট্রিক পার্ট থেকেই জিজ্ঞেস করা হয়, এবং রিলেটিভ এবং অ্যাবসলিউট গ্রোথ রেটে কনফিউজ করার চেষ্টা করে। ওকে, দ্যাটস অল অ্যাবাউট দিস চ্যাপ্টার। আশা করছি বুঝে গেছে। থ্যাংক ইউ। রিড দ্য থিওরি পার্ট, প্রথমে থিওরি পার্টটা ভালো করে, স্পেশালি পিজিআর পার্ট, ঠিক আছে। পিজিআর যত বেশি টাইমস রিভাইজ করবে, তত বেশি মনে থাকবে, তাহলে কোয়েশ্চেন সলভ সহজ হবে। মানে এই চ্যাপ্টারে মোস্টলি যদি কোয়েশ্চেন আসে, এখন যেহেতু ফটো পিরিয়ডিজম, ভার্নালাইজেশন ছড়িয়ে দিয়েছে, তাহলে বেশিরভাগ কোয়েশ্চেন যা জিজ্ঞেস করবে সব পিজিআর থেকে। পিজিআর দেখো, পাইনঅ্যাপেলে কে ফ্লাওয়ারিং করাচ্ছে, অ্যাপেলে কে ফ্লাওয়ারিং করাচ্ছে, কিউকাম্বারের ফিমেল ফ্লাওয়ারিং, কনফিউজ করবে ফিমেল ফ্লাওয়ারিং না মেল ফ্লাওয়ারিং, এভাবে, ঠিক আছে। দ্যাটস অল, থ্যাংক ইউ।